হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য। অনেক দিন ক্লাস 10-এর কোনো ভিডিও আসেনি। এবার থেকে ক্লাস 10-এর রেগুলার ভিডিও আপলোড হবে। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম আগস্টের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে। তো সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এই মাসটাতে করাবো, ঠিক আছে? আর সেকেন্ড ইউনিট টেস্ট হয়ে গেলে তখন টেস্টের এক্সামের জন্য বা ফাইনাল এক্সামের জন্য প্রিপেয়ার করাবো। তো চলো শুরু করা যাক। আজকে আমি কিন্তু সমস্ত কোশ্চেন নিয়েছি ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে। যে সমস্ত কোশ্চেনগুলো আসার মতো বা আসতে পারে সেইগুলোই কিন্তু আমি নিয়েছি উত্তর সহ। এটা পার্ট 1 ধাতুবিদ্যার, আর একটা আসবে পার্ট 2, ওকে, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। এটাতে ব্রড কোশ্চেন আছে, আর ওই ভিডিওটাতে যেটা আসবে সেটাতে শর্ট কোশ্চেন আছে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো কি বলছে। কোনো একটি ধাতু অপেক্ষা তার কোনো ধাতু সংকর ব্যবহারের সুবিধাগুলি কি কি? ঠিক আছে, এটা কোন নয় কোনো, এটা একটু টাইপিং মিস্টেক আছে, তার জন্য সরি। ওকে, কোনো একটি ধাতু অপেক্ষা তার কোনো ধাতু সংকর ব্যবহারের সুবিধাগুলি কি কি? আমরা সংকর ধাতু কেন ব্যবহার করব, এটা এখানে জানতে চেয়েছে। দেখো, সংকর ধাতু অপেক্ষাকৃত বেশি শক্ত, সংকর ধাতু অপেক্ষাকৃত বেশি নমনীয়, আবার সংকর ধাতু অপেক্ষাকৃত বেশি নিষ্ক্রিয় এবং ক্ষয় রোধ করে। সেই জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট ধাতু ব্যবহার না করে তার সংকর ধাতু ব্যবহার করি। যেমন ধরো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের সংকর ধাতু কি না? ডুরালুমিন, তাই তো? অ্যালুমিনিয়ামের সংকর ধাতু হচ্ছে ডুরালুমিন। এই ডুরালুমিন বিমানের খোল তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে সেখানে ডাইরেক্ট অ্যালুমিনিয়াম কিন্তু ব্যবহার করা হয় না, সেখানে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামেরই একটা সংকর ধাতু, যার মধ্যে 95% অ্যালুমিনিয়াম থাকে। বুঝতে পেরেছ? ওকে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাব। তাহলে এই তিনটে কারণ তোমরা লিখে দেবে যে কেন ধাতু সংকর ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে ধাতু ব্যবহার না করে। নেক্সট, সব আকরিক খনিজ পদার্থ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন? ব্যাখ্যা করো। বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটা, ঠিক আছে? আমি দেখো এখানে অভিনব পাবলিকেশনের বই থেকে উত্তরটা নিয়েছি। দেখো এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, তাই আমি উত্তরটা এখান থেকে নিয়েছি। আকরিক মাত্রই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। তার কারণ কি? বক্সাইট ও ফেলসপার উভয়েই অ্যালুমিনিয়ামের খনিজ। কারণ দেখো, বক্সাইটের মধ্যেও অ্যালুমিনিয়াম আছে, আবার ফেলসপারের মধ্যেও অ্যালুমিনিয়াম আছে। কিন্তু এদের মধ্যে কেবলমাত্র বক্সাইট থেকেই সহজে সুলভে উন্নত গুণমান বিশিষ্ট অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায়, ফেলসপার থেকে নয়। তাই আকরিকের সংজ্ঞা অনুসারে বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক হলেও ফেলসপার কেবলমাত্র অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয়। এবার আমি একটু তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলি। দেখো, খনিজ আর আকরিকের মধ্যে একটা পার্থক্য আছে। ভূপৃষ্ঠে যেগুলো পাওয়া যায় সেগুলো সবই খনিজ, যার মধ্যে ধাতু আছে। এবার ব্যাপারটা হচ্ছে, সব খনিজ থেকে কিন্তু ধাতু নিষ্কাশন করা সহজ হয় না। যেমন এক্ষেত্রেই উদাহরণ দেওয়া হয়েছে, ফেলসপারের মধ্যেও অ্যালুমিনিয়াম আছে, বক্সাইটের মধ্যেও অ্যালুমিনিয়াম আছে, কিন্তু ফেলসপার থেকে সহজে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না, বক্সাইট থেকে সহজেই অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়। তাহলে দুটোই খনিজ, কারণ দুটোকেই ভূপৃষ্ঠে পাওয়া যায়, ঠিক আছে, বা মাটির নিচে পাওয়া যায়। কিন্তু একটা আকরিক, সেটা হচ্ছে বক্সাইট, ফেলসপার কিন্তু আকরিক নয়, ঠিক আছে? তাহলে দেখো, আকরিক হলেই সে খনিজ তো হবেই, কারণ সে ভূপৃষ্ঠে অবস্থান করছে বা ভূগর্ভে অবস্থান করছে, তার মধ্যে ধাতু আছে, তাহলে সেটা তো খনিজ হবেই। কিন্তু সব খনিজ থেকে যেহেতু আমরা সুলভে ধাতু নিষ্কাশন করতে পারি না, তাই সবাইকে আমরা আকরিক বলতে পারি না। সেই জন্য সব আকরিক খনিজ হলেও সব খনিজ আকরিক নয়। এখানে আর একটা এক্সাম্পল দেওয়া আছে হেমাটাইট দিয়ে। যেমন হেমাটাইট এবং আয়রন পাইরাইটস, এরা দুজনেই খনিজ, কিন্তু হেমাটাইট থেকে সহজেই লোহা নিষ্কাশন করা যায়, তাই হেমাটাইটকে আমরা বলতে পারি আকরিক, কিন্তু আমরা আয়রন পাইরাইটসকে বলতে পারি না। তোমরা যে কোনো একটা এক্সাম্পল দেবে, হয় ওপরটা লিখবে নইলে নিচেরটা লিখবে। ওকে, নেক্সট, জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন? দেখো, জিঙ্ক ব্লেন্ডকে বলা হয় খনিজ আবার আকরিক দুটোই। কেন বলা হয়? যেটা আমি বললাম একটু আগে, যে জিঙ্ক ব্লেন্ডে জিঙ্ক থাকে,
তাহলে খনিজ তো হবেই, আবার সহজে জিঙ্ক নিষ্কাশন করা হয়, তাহলে সেই জন্য আকরিক। দেখো এখানে লিখে দিয়েছি আমি, প্রকৃতজাত যে সকল অজৈব ধাতব ও যৌগ সমূহকে ভূগর্ভে বা ভূপৃষ্ঠে বিভিন্ন অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া যায় তাদেরকে খনিজ পদার্থ বলে। এই খনিজ পদার্থগুলির মধ্যে শুধুমাত্র যেসব পদার্থ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা সম্ভব তাদেরকেই আকরিক বলে। জিঙ্ক ব্লেন্ড ভূগর্ভে বা ভূপৃষ্ঠে প্রাপ্ত প্রকৃতিজাত অজৈব ধাতব যৌগ, অর্থাৎ এটি একটি খনিজ পদার্থ। আবার জিঙ্ক ব্লেন্ড থেকে খুব সহজে এবং সুলভে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা যায়, অর্থাৎ এটি জিঙ্কের একটি আকরিক। তাহলে আমি এখানে প্রথমে সংজ্ঞা বলে দিয়েছি, তারপরে কারণ বলে দিয়েছি। ওকে, নেক্সট, অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপারের পাত্রে আচার বা চাটনি বা টক জাতীয় খাবার রাখা উচিত নয় কেন? দেখো এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি, টক জাতীয় খাবার অথবা আচার এইগুলিতে বিভিন্ন জৈব অ্যাসিড থাকে, যেমন অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। এই জৈব অ্যাসিডগুলি, যদি কোথাও স্পেলিং মিস্টেক থাকে তো ঠিক করে নিও, অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে জলে দ্রাব্য ধাতব লবণ বা যৌগ উৎপন্ন করে। আবার কপার বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে এই সব জৈব যৌগের সাথে বিক্রিয়া করে জলে দ্রাব্য যৌগ উৎপন্ন করে। এই যৌগগুলি বিষাক্ত খাদ্যের সাথে খাদ্যের সাথে এগুলি আমাদের দেহে প্রবেশ করলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে। তাই টক জাতীয় খাদ্য অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপারের পাত্রে রাখা উচিত নয়। ঠিক আছে, তাহলে কি হয় না, এই টক জাতীয় খাদ্যে অ্যাসিড থাকে, জৈব অ্যাসিড। এবার এইগুলো ওই জিঙ্ক বা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে দিয়ে জলে দ্রাব্য ধাতব লবণ বা যৌগ উৎপন্ন করে। এবার এইগুলো যখন খাবারের সঙ্গে আমাদের পেটে যায় তখন শরীর খারাপ করবে, সেই জন্য রাখা উচিত নয়। সমুদ্রগামী জাহাজের জলে নিমজ্জিত অংশে দ্রুত মরচে ধরে কেন? দেখো, মরচে পড়াকে ত্বরান্বিত করে ক্লোরিন মাইনাস মানে Cl মাইনাস আয়ন। ঠিক আছে, Cl মাইনাস আয়ন যদি বেশি থাকে তাহলে মরচে দ্রুত পড়বে। এবার সমুদ্রের জলে কি থাকে? NaCl, তার মানে সেখানে Cl মাইনাস আয়ন থাকে, যার জন্য সমুদ্রের নিচে জাহাজের যে অংশ ডুবে থাকে সেইটাতে কিন্তু মরচে তাড়াতাড়ি পড়ে। ঠিক আছে, দেখো জলে উপস্থিত ক্লোরাইড আয়ন লোহায় মরচে ধরাকে ত্বরান্বিত করে। সমুদ্রে প্রচুর পরিমাণে ক্লোরিন আয়ন থাকায়, মানে Cl মাইনাস আয়ন থাকায়, Cl মাইনাসটা এখানে, এটা মাইনাসটা উপরে হবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি টাইপের জন্য এটা নিচে দিয়ে দিয়েছি। সমুদ্রে নিমজ্জিত অংশে দ্রুত মরচে ধরে। ওকে, নেক্সট, কপার এবং অ্যালুমিনিয়ামের একটি করে সংকর ধাতুর নাম লেখো এবং তাদের ব্যবহার লেখো। কপারের একটি সংকর ধাতু হলো পিতল। ঠিক আছে, ব্যবহার কি? বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়ামের একটা সংকর ধাতু হলো ডুরালুমিন, মোটর গাড়ি বা বিমানের কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট, জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটি সমিত ও রাসায়নিক সমীকরণ দাও। দেখো, তোমরা শুধু এই বিক্রিয়াটা লিখবে আর এইটুকু লেখা লিখলেই হবে। বুঝতে পেরেছো? দেখো, তোমরা শুরু করবে এখান থেকে। জিঙ্ক অক্সাইডের সঙ্গে অতিরিক্ত পরিমাণ কোক চূর্ণ ভালোভাবে মিশিয়ে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে ZnO অর্থাৎ জিঙ্ক অক্সাইড কোক দ্বারা বিজারিত হয়ে ধাতব জিঙ্কে পরিণত হয় এবং কোক জারিত হয়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন করে, দিয়ে এই বিক্রিয়াটা দেবে। দেখো, ZnOর সঙ্গে তুমি কোক চূর্ণ মেশালে, 1300 থেকে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে জিঙ্ক আর কার্বন মনোক্সাইড তৈরি হলো। ঠিক আছে, তাহলে দেখো আমি ZnO থেকে জিঙ্ক পেয়ে গেলাম। আর তারপরের এই যে ধাপটা, এটাও দিয়ে দিতে পারো। এই যে কার্বন মনোক্সাইড এখানে বিজারক রূপে কাজ করবে, দিয়ে আবার ZnO থেকে জিঙ্ক উৎপন্ন করবে। ঠিক আছে, নেক্সট, কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে? দেখো, যদি আমরা কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করি তাহলে এই ঘটনাটা ঘটবে। এই যে বিক্রিয়াটা দেখছো, কি হবে
না ZnSO4 তৈরি হবে আর Cu তৈরি হবে। ঠিক আছে, এবার বলেছে যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে। মনে রাখবে ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে আর ইলেকট্রন বর্জন করাকে জারণ বলে। এবার তোমাকে তখন এই বিক্রিয়াটা দেখাতে হবে। এখানে কি হলো, CuSO4 ভাঙলো জলীয় দ্রবণে, Cu2+ আর SO4 2- উৎপন্ন হলো। তার সঙ্গে জিঙ্ক বিক্রিয়া করলো, উৎপন্ন হলো Cu আর ZnSO4। এই ZnSO4 জলীয় দ্রবণে ZnSO4 আবার বিশ্লিষ্ট হবে, দিয়ে উৎপন্ন করবে Zn2+ আর SO4 2-। দেখো Cu2+ ছিল, উৎপন্ন হলো কি Cu, তার মানে কি, মানে দুটো ইলেকট্রন ও গ্রহণ করেছে, দুটো ইলেকট্রন কম ছিল, তার মানে এখানে বিজারণ ঘটেছে Cu2+ থেকে Cu। আর জিঙ্ক থেকে হয়েছে Zn2+, তার মানে ও দুটো ইলেকট্রন বর্জন করেছে, তাহলে এখানে হয়েছে জারণ। ওকে, নেক্সট, গ্যালভানাইজেশন কি, এর ব্যবহার কি? লোহার ওপর 10 তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। লোহাকে মরিচার হাত থেকে বাঁচানোর জন্য গ্যালভানাইজেশন করা হয়। ঠিক আছে, ওকে। নেক্সট, মরিচা পড়ার তড়িৎ বিশ্লেষণিক তত্ত্ব ব্যাখ্যা করো। দেখো এইটা একটা পাঠ, এইটা একটা পাঠ, তোমাদেরকে দুটোই লিখতে হবে। মানে পাঠ মানে আমি একটা পেজেই দুদিকে দিয়ে দিয়েছি, তোমরা পরপর লিখবে। মরিচা পড়া একটা তড়িৎ বিশ্লেষণিক বিক্রিয়া, মানে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, তো সেটা ব্যাখ্যা করতে হবে। দেখো যে কোনো তড়িৎ রাসায়নিক বিক্রিয়াতে অ্যানোড লাগে, ক্যাথোড লাগে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগে আর প্রভাবক লাগে। ঠিক আছে, এ প্রভাবকটা সব জায়গায় লাগে না, কিন্তু এই তিনটে জিনিস লাগবেই। এবার দেখে নাও এখানে কোনটা কি। লোহার বস্তু হচ্ছে অ্যানোড, লোহার সঙ্গে মিশ্রিত অশুদ্ধি যেমন কার্বন কণা ক্যাথোড হিসাবে কাজ করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে অক্সিজেন মিশ্রিত জল কাজ করে, মানে জলীয় বাষ্প, বায়ুর আর্দ্রতা। আর প্রভাবক হচ্ছে আর্দ্র বায়ু। অ্যানোড বিক্রিয়া দেখো কি হয় না, Fe ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে Fe2+ পরিণত হয়। আর ক্যাথোড বিক্রিয়াতে কি হয়, ক্যাথোড বিক্রিয়াতে হাইড্রোজেন আয়ন H+ এই 4টে ইলেকট্রন কি করে, গ্রহণ করে, দিয়ে 4H উৎপন্ন করে। ঠিক আছে, দিয়ে উৎপন্ন করে 2 অণু হাইড্রোজেন। বেশ, এই 2H2 অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, দিয়ে H2O উৎপন্ন করে। ওকে, বেশ, জলীয় বাষ্প H2O মানে। এবার সামগ্রিক বিক্রিয়া, মানে এই দুটো বিক্রিয়াকে আমি অ্যাড করে দেবো, কী পাচ্ছি, Fe+O2+4H+। ঠিক আছে, Fe2++2H2O। যখন তুমি এই দুটোকে অ্যাড করে দেবে, দেখো তুমি এই দিকে যেমন 4E পাচ্ছ, তেমনি এই দিকেও 4E পাবে। এবার দুটো 4Eকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, দিয়ে তুমি এই বিক্রিয়াটা পাচ্ছ। তুমি যদি পরপর লিখে ফেলো, এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা প্লাস এই গোটাটা, তাহলে তুমি এইটা পেয়ে যাবে। আবার ডান দিকটা মানে এইটা প্লাস 2H2+2H2O যদি তুমি লিখে ফেলো, তাহলে তুমি এই দিকটা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? আর যেগুলো কমন থাকবে দুদিকে সেইগুলো বাদ দিয়ে দেবে। ওকে, বেশ। এবার অ্যানোড অঞ্চলে উৎপন্ন Fe2+ আয়ন বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে শোধক ফেরিক অক্সাইড বা মোর্চে গঠন করে। এক্ষেত্রে Fe2+ আয়ন Fe3+ আয়নে জারিত হয়। ঠিক আছে, দিয়ে লাস্ট ধাপের বিক্রিয়া কিন্তু তোমাকে এইটা দিতে হবে, যে Fe2++O2+H2O 4H2O থেকে হচ্ছে 2Fe2O3+8H+। এই Fe2O3 আবার জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে Fe2O3.XH2O। এইটাই হচ্ছে শোধক ফেরিক অক্সাইড বা মরিচা। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লিখে প্র্যাকটিস করে রাখবে ভালো করে। নেক্সট, খোলা বাতাসে কপার নির্মিত পাত্রের ওপর সবুজ ছোপ পড়ে কেন? খুবই ভাইটাল কোশ্চেন, খুবই ভাইটাল। দেখো, আর্দ্র বায়ু সংস্পর্শে দীর্ঘদিন তামা বা তামার সংকর ধাতু নির্মিত বস্তু রাখলে প্রথমে বস্তুটির ওপর কিউপিরিক অক্সাইডের শুষ্ক আস্তরণ পড়ে, পরে অক্সাইডের আস্তরণটি বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়ায় সবুজ বর্ণের ক্ষারকীয় কপার কার্বনেটে পরিণত হয়।
তাহলে কি হয় না আর্দ্র বায়ুতে এই তামার সংকর ধাতু বা তামা যদি রেখে দিই আমরা, তাহলে কি হবে না ওর ওপরে কিউপ্রিক অক্সাইডের একটা শুষ্ক আস্তরণ পড়বে। ঠিক আছে, এই কিউপ্রিক অক্সাইড পরে বায়ুর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে সবুজ বর্ণের ক্ষারকীয় কপার কার্বনেটে পরিণত হবে। এর ফলে তামার বস্তুটির ওপর সবুজ বর্ণ আস্তরণ পড়ে। এই সবুজ বর্ণের যে আস্তরণটা পড়ে, এই আস্তরণটা, এর নাম হচ্ছে প্যাটিনা। অনেক সময় লিখতে দেয় যে সবুজ বর্ণের আস্তরণটার নাম কি, এটা বিক্রিয়া সমেত তোমাকে লিখতে হবে। ঠিক আছে, দেখো কপার তার সঙ্গে জলীয় বাষ্প বিক্রিয়া করলো, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করলো, উৎপন্ন করলো প্যাটিনা, CuCO3.CuOH2। ওকে, নেক্সট, থার্মিট পদ্ধতির নীতি সমীকরণ সহ লেখো। দেখো থার্মিট পদ্ধতিতে কি করা হয় না লোহা নিষ্কাশন করা হয়। 3 ভাগ রেড হেমাটাইট লোহার আকরিক তোমরা জানো, বা Fe2O3, এটা রেড হেমাটাইটের সংকেত, এভাবে লেখে Fe2O3, এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে। এই মিশ্রণকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে Fe2O3 বিজারিত হয়ে, এখানটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, বিজারিত হয়ে গলিত আয়রনে পরিণত হয়। ঠিক আছে, লিখে নেবে। ওকে, লিখে নেবে। তাহলে কি বুঝলে না থার্মিট মিশ্রণকে আমরা যদি 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করি তাহলে আমরা লোহা পাবো, গলিত আয়রন পাবো। দেখো নিচে বিক্রিয়া দিয়ে দিয়েছি, এই দেখো আমরা গলিত আয়রন পেয়ে গেছি, তাই না? বেশ, এই পদ্ধতিতে, আচ্ছা এই পদ্ধতির ইউজ কি, ইউজটাও আমি নিচে দিয়ে দিয়েছি। একে কাজে লাগিয়ে রেল লাইনে বা কোনো যন্ত্রাংশের ফাটল জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই যে গরম লোহাটা বেরোচ্ছে, সেইটা রেল লাইনে ফাটল থাকলে এখানে ফেলা হয়, তাহলে ফাটলটা জোড়া লেগে যায়। বুঝতে পেরেছো? একে থার্মিট ওয়েল্ডিং বলে। নেক্সট, কপার সালফেটের জলীয় দ্রবণে 1 টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত সমীকরণ লেখো। দেখো কপার সালফেটের জলীয় দ্রবণে আমি যদি আয়রন যোগ করি উৎপন্ন হবে FeSO4 + Cu। এই বিক্রিয়া থেকে বোঝা যায় ধাতুগুলোর সক্রিয়তা শ্রেণীতে Fe Cu এর উপরে অবস্থান করে, কারণ সক্রিয়তা শ্রেণীতে যে ধাতু যত উপরে থাকে তার ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতা তত বেশি হয়। অর্থাৎ Fe নিচে জারিত হয়ে Cu2+ জারিত করার প্রবণতা বেশি থাকে। তাহলে তুমি বিক্রিয়াটা দিলে, ঠিক আছে, তারপরের কোশ্চেনে দেখো বলা আছে এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণীতে কপার এবং আয়রনের আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কি জানা যায় না আমরা জানতে পারি এখান থেকে যে Fe কপারের ওপরে অবস্থান করে, Fe বেশি সক্রিয় কপারের থেকে। ঠিক আছে, কারণ ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি। ওকে, আজকের ক্লাসটা এতটাই ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা আসবে ধাতুবিদ্যার শর্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা যদি কমেন্ট, লাইক, শেয়ার করো তাহলে কিন্তু আমি এই সিরিজটাকে চালাতে পারবো। ঠিক আছে, আমিও সেখান থেকে একটা মোটিভেশন পাবো। বুঝতে পেরেছো? তো ভালো করে পড়ো,